আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই প্রবাস সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই প্রবাস সংবাদ শিরোনামগুলো। বিদেশে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া দালাল প্রতারক বেষ্টিত, বললেন প্রধান উপদেষ্টা। 10 ব্যাংককে পদক ও 86 প্রবাসীকে সিআইপি সম্মাননা। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে দেয়া শেষ আনুষ্ঠানিক বক্তব্যে সব ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন। নির্ধারিত সময়ের আগে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধে দুর্ভোগ। এবং দেশে দেশে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন, আলোচনা, সাংস্কৃতিক আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানির পুরো প্রক্রিয়াটি দালাল আর প্রতারক চক্র দ্বারা পরিবেষ্টিত। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশে যে তারুণ্যের খনি রয়েছে তা সোনার খনির চেয়েও দামি। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী শীর্ষ 10 ব্যাংককে পদক এবং 3 ক্যাটাগরিতে 86 জন প্রবাসীকে সিআইপি সম্মাননা দেয়া হয়। চকর মালিথার রিপোর্ট। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় দিবস 2025 উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুরুতেই নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন 2 রেমিটেন্স যোদ্ধা। প্রধান উপদেষ্টা তার বক্তৃতার শুরুতেই বিদেশে যেতে রেমিটেন্স যোদ্ধাদের নানা ভোগান্তির কথা তুলে ধরেন। একটা দালাল বেষ্টিত জগৎ, বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। বাংলাদেশের তারুণ্যের শক্তির প্রশংসা করেন তিনি। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা সোনার খনির চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। জনশক্তি হিসেবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে দক্ষতা অর্জনের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। 1.5 যুগের নির্বাসিত প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার দিন লন্ডনে বিমানবন্দরে নেতাকর্মীদের যেতে নিষেধ করেছেন তিনি। লন্ডনে বিজয় দিবসের আলোচনায় তারেক রহমান বলেন, অতীতের মতো এখনও ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। রাহুল রায়ের রিপোর্ট। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজয় দিবস উপলক্ষে লন্ডন বিএনপির আয়োজনে ছিল আলোচনা সভা। এই অনুষ্ঠানকে কেউ কেউ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদায়ী সংবর্ধনাও বলছেন। কেননা 1.5 যুগের নির্বাসিত প্রবাস জীবনের অবসান ঘটিয়ে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানেও হাজির হন প্রবাসী নেতাকর্মীরা। বক্তব্যে তাদের দিক নির্দেশনাও দেন তারেক রহমান। প্রায় 18 বছর আগে যখন এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য, তারপর থেকে বিভিন্ন সময় আপনাদের বহু মানুষ, প্রবাসীদের বহু ভাই বোনেরা আমার এবং আমার পরিবারকে বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন। আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি।
এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। আগামী নির্বাচনে জয়ী হয়ে দেশ গঠনে বিএনপির পরিকল্পনাগুলো তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নানা ষড়যন্ত্র হচ্ছে বলে নেতাকর্মীদের মনে করিয়ে দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। যে সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। ১ বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধ থাকলেই দেশ গঠনের পরিকল্পনাগুলো বাস্তবায়ন ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারি। রাহুল রায়, চ্যানেল আই। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলবের ৩ দিনের মাথায় বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুরে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনও পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্য প্রমাণও বিনিময় করেনি। বিজ্ঞপ্তিতে কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। চলমান পরিস্থিতি বিবেচনায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক বিকেল ৫টার পরিবর্তে বুধবার দুপুর ২টায় বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন দুপুরের পর ভিসা আবেদন জমা দিতে যাওয়া ব্যক্তিরা। বুধবার দুপুরে আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধের নোটিশ দেওয়া হয়, কিন্তু আবেদনকারী ও পাসপোর্ট গ্রহীতাদের আগাম কোনো নির্দেশনা না দিয়ে দুপুরে ভিসা সেন্টার বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আইভ্যাক বাংলাদেশে জানিয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে এই কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। ভিসা আবেদন জমা ও পাসপোর্ট ফেরত দেওয়ার পরবর্তী তারিখ সবাইকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন দেশের দূতাবাসে যাওয়ার প্রয়োজনীয়তায় ভারতীয় ভিসা সেন্টারে জড়ো হওয়া বাংলাদেশিরা ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছে, তাই না? আমরা হচ্ছে প্যাশেন্ট, আমাদের জন্য তো এটা আগে থেকে বলা উচিত, তাই না? আমি নোয়াখালী থেকে আসছি ভিসা ডেলিভারির জন্য, কিন্তু এখানে টাইম লেখা আছে 9টা থেকে 3টা পর্যন্ত। আমরা 2টা বাজে আসছি, ওনারা ক্লোজ করে দিছে। বাংলাদেশের যে জনগণ আছে যারা অসুস্থ, একটা উন্নত চিকিৎসা, উন্নত সেবা পাওয়ার জন্য জানে তারা ইন্ডিয়াতে যেয়ে সুন্দর একটা চিকিৎসা করতে পারে। এইটার জন্য আমরা বাংলাদেশের সরকারের কাছেও দাবি জানাই। এমনি তো সামরিকভাবে লস, আর যদি এই ভিসা কার্যক্রম অনেকদিন বন্ধ হয় তাহলে বাংলা জনগণের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। নানা কর্মসূচিতে ফ্রান্সে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। প্যারিসে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। 1971-এর বীর মুক্তিযোদ্ধা ও 2024-এর জুলাই অগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে করেন ফ্রান্স প্রবাসীরা। প্যারিস থেকে এম এ হাশেমের রিপোর্ট। মহান বিজয় দিবস পালন উপলক্ষে 16 ডিসেম্বর সকালে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মিশন উপপ্রধান কাজী এহসানুল হক দূতাবাস এবং প্রবাসীদের সাথে নিয়ে প্যারিসে বাংলাদেশ এমবেসির সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এই অনুষ্ঠানে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল বুনন শিল্প মনোনীত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। দূতাবাসে এই আয়োজনের মাধ্যমে
এই দূতাবাসের তাৎপর্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টার বাণী, মাননীয় পররাষ্ট্রের বাণী প্রচার করা হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিবন্ধিত হয়েছে। এই অর্জনে বাংলাদেশ দূতাবাস প্যারিস অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছে এবং এটা একটা বলা যায় আমাদের একটা বিশাল কূটনৈতিক অর্জন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং ২০২৪-এর জুলাই আগস্ট অভ্যুত্থানে আত্মদানকারীদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে আলোচনায় অংশগ্রহণ করেন ফ্রান্সে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশিরা। আলোচকরা দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সারা দেশবাসী এবং সকল প্রবাসীদেরকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। দেশবাসীর সাথে আমরা প্রবাসীরাও দেখি আগামীর বাংলাদেশ উন্নয়নের উচ্চ শিখরে যাবে, সমৃদ্ধির একটি বাংলাদেশ, ফ্যাসিস্টবিহীন একটি বাংলাদেশ। এই বিজয় দিবসে এসেও দূতাবাসে আমরা আমাদের যেই নতুন বাংলাদেশ নির্মাণের প্রচেষ্টা আছে সেটাই আমরা উপস্থাপন করেছি। যদি জুলাই সনদ বাংলাদেশের জনগণ চেয়ে থাকে, জুলাই সনদের মাধ্যমে নতুন বাংলাদেশ ইনশাল্লাহ তৈরি হবে। অনুষ্ঠানে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া করা হয়। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। বাহরাইন থেকে জানাচ্ছেন নাজির আহমেদ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। এ সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা পর্বে রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইনে বসবাসরত সকল প্রবাসী ভাই ও বোনকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ১৬ ডিসেম্বর আমাদের স্বাধীনতা অর্জনের এক ঐতিহাসিক ও গৌরবময় দিন। বিজয়ের এই দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেই সমস্ত বীর শহীদদের। এছাড়া বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত। বর্ণাঢ্য এই আয়োজনে প্রবাসের জন্য হয়ে উঠেছিল লাল সবুজের বিজয়ের গর্ব। নাজির আহমেদ, চ্যানেল আই, বাহরাইন। জার্মানির রাজধানী বার্লিনে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বার্লিনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও জার্মান বিএনপি সহ সব স্তরের প্রবাসী অংশ নেন। বিজয় দিবসের নানা কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন ও দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও সব স্তরের প্রবাসীরা অংশ নেন। এরপর দূতাবাস মিলনায়তনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদ ও ২৪ জুলাই অগস্টের ছাত্র জনতার আন্দোলন এবং গণ অভ্যুত্থানে প্রাণ হারানোর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে আলোচনা হয়। যথাযোগ্য মর্যাদায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূতের সভাপতিত্বে কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।
এ সময় মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই অগস্টের গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কাতারের দোহায় উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। বিজয় দিবসের দিন সকালে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। সন্ধ্যায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের শহীদদের অবদান এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই অগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবদানকে স্মরণ করেন। ফিলিস্তিনি পাসপোর্টধারী ও আরও 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো হল বুর্কিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় ও জননিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সুরক্ষায় স্ক্রিনিং, যাচাই বাছাই ও তথ্য ভাগাভাগির ক্ষেত্রে প্রদর্শিত স্থায়ী এবং গুরুতর ঘাটতি থাকায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 2026 সালের 1 জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে বিবৃতিতে জানানো হয়। এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে 19টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এই 19টি দেশ হল আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, সাদ, কিউবা, রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। নিউ ইয়র্কে বসবাসরত অভিবাসীদের আইনগত অধিকার, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে নিউ ইয়র্কে ইমিগ্রেশন সেমিনার হয়েছে। সেমিনারের মূল লক্ষ্য ছিল অভিবাসীদের আতঙ্কমুক্ত রেখে সঠিক আইনি জ্ঞান ও প্রস্তুতির মাধ্যমে আত্মবিশ্বাসী করে তোলা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ মাইকেল ই পিস্টন। অন্যান্যদের মধ্যে মাইকেল ই পিস্টনের কুইন্স অফিসের সিইও লোকমান ভূঁইয়া সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা ছিলেন। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে গুলির ঘটনায় অভিযুক্ত পিতা ও পুত্র ভারতীয় পাসপোর্টধারী। নভেম্বরে ফিলিপিন্স ভ্রমণে গিয়েছিলেন অভিযুক্ত হামলাকারী সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম। প্রথমে পাকিস্তানের নাগরিক বলে ধারণা করা হলেও তাদের পাসপোর্ট যাচাই করে জানা যায় তারা ভারতের নাগরিক। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার জানিয়েছেন, বন্ডাই সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় ফরেনসিক ও ব্যালিস্টিক তদন্ত চলছে। তিনি আরও জানান, সামরিক প্রশিক্ষণ নিতেই ফিলিপিন্সে গিয়েছিলেন সাজিদ ও তার ছেলে নাভিদ। রবিবার সিডনির বন্ডাই সৈকতে ইহুদি ধর্মাবলম্বীদের হানুকা উৎসবে এলোপাতাড়ি গুলিতে 16 জন নিহত হন। সে সময় পুলিশের গুলিতে সাজিদ নিহত ও তার ছেলে নাভিদ আহত হন। ওই ঘটনায় আহত হন আরও 24 জন। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বিশিষ্টজনদের সম্মাননা দিয়েছে এশিয়ান জার্নালিস্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ফোরাম। রাজধানীর একটি হোটেলে এই সম্মাননার আয়োজন করা হয়। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখায় সম্মাননা পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা তুলে দেওয়া হয় বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিকদের সাথে সম্মাননা পেয়েছেন চ্যানেল আইয়ের জার্মানির প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে 40 জনকে এই সম্মাননা প্রদান করা হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। প্রিয় দর্শক, এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া দালাল প্রতারক বেষ্টিত, বললেন প্রধান উপদেষ্টা। 10 ব্যাংককে পদক ও 86 প্রবাসীকে সিআইপি সম্মাননা।
25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে দেয়া শেষ আনুষ্ঠানিক বক্তব্যে সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন। নির্ধারিত সময়ের আগে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধে দুর্ভোগ। এবং দেশে দেশে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন, আলোচনা, সাংস্কৃতিক আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেল আই প্রবাস সংবাদে। সবাইকে ধন্যবাদ।